কি হতে যাচ্ছে রাষ্ট্রপতির পদ নিয়ে? আমাদের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদ আছে 2028 সালের এপ্রিল পর্যন্ত এবং সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর, সেহেতু ওই পদে কেউ থাকা পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নাই, যদি কিনা তিনি স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ না করেন অথবা সংসদের মাধ্যমে তাকে ইমপিচমেন্ট বা অভিশংসন না করা হয়। কিন্তু যেহেতু বিএনপি সরকার গঠন করেছে, তার 5 বছর থাকার কোনো প্রশ্নই ওঠে না, এটুকু আমরা বলতে পারি। আর সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের মনে আছে গত ডিসেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে তিনি পদত্যাগ করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না, তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন বা সরকার তাকে যথেষ্ট পরিমাণ অপমান করে চলেছে। এখন সংসদে খুব স্বাভাবিকভাবেই তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, সেরকম কোনো তার অভিমতের জায়গা থেকে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন, সেক্ষেত্রে অবশ্যই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদের মাধ্যমে। কে হবেন রাষ্ট্রপতি? কিন্তু কে হবেন রাষ্ট্রপতি এটির আগে এখন প্রশ্ন দেখা দিয়েছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। যেহেতু সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে যদি একাধিক ব্যক্তি এই পদে থাকেন প্রতিদ্বন্দ্বিতা করার মতন, এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। আমরা জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার, এখন প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী খুব স্বাভাবিকভাবেই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি যদি একাধিক ব্যক্তির নাম প্রস্তাব আকারে এই পদে আসে। আর যদি একজনই থাকেন তাহলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। কিন্তু যেই জুলাই সনদ অনুযায়ী বিতর্কটা এর মধ্যে উঠেছে যে বর্তমান সংসদ সদস্যরা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। জামাত এবং এনসিপি সদস্যরা শপথ নিয়েছেন, 2টি শপথ নিয়েছেন, কিন্তু বিএনপি একটি শপথ নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি কিনা একাধিক ব্যক্তি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর যদি একজনই থাকেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাবেন। কিন্তু জুলাই সনদ অনুযায়ী এই সংসদে একটি উচ্চ কক্ষ এবং বর্তমান সংসদ নিম্ন কক্ষ আকারে থাকার কথা, এবং 2 কক্ষের অর্থাৎ জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ যেটি গঠিত হবে, এই 2 হাউজের সদস্যদের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কিন্তু সেটি করতে গেলে তো আগে সংবিধান সংস্কার করতে হবে। এখন এটি নিয়ে তো তুমুল বিতর্ক চলছে, এক ধরনের প্রতিযোগিতা শুরুই হয়ে গেছে। বিএনপিকে মুনাফিক বলা হচ্ছে, আর বিএনপি বলছে যে না, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ নেই, সংবিধান সংস্কার করা যেতেই পারে, সেটাতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটি করার সুযোগ রয়েছে। এখন যদি ধরে নিলাম যে সংবিধান সংস্কার করে ওই যে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ হিসেবে জাতীয় সংসদের বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে, তো সেক্ষেত্রে ন্যূনতম 6 মাস থেকে 8 মাস লাগবে। 6 মাস বা 8 মাস পর্যন্ত কি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবেন? আর যেহেতু বিএনপি বলছে যে ওইসব বাধ্যবাধকতার মধ্যে থাকার কোনো প্রশ্ন নেই, বর্তমান সংবিধানের আলোকেই সংবিধান সংস্কার করা যায়, তো সেক্ষেত্রে উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি গঠিত না হয়
তাহলে বর্তমান সংসদ সদস্যদের মাধ্যমে যদি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ ওঠে, তখন এনসিপি বা জামাতে ইসলামী কি করবে, কি বলবে? তার কারণ আমরা জানি যে এই জামাত নেতৃত্বাধীন এনসিপি অথবা জামাতের বলয়ের মধ্যে থাকা এনসিপি নেতারা বা জামাতের নেতারা শুরু থেকেই গণঅভ্যুত্থানের পর থেকেই বর্তমান রাষ্ট্রপতির অপসারণ দাবি করে আসছিল। সেটি নিয়ে অনেক কিছু হয়েছে, বঙ্গভবন ঘেরাও করার মতন কর্মসূচিও দেওয়া হয়েছে, ঘেরাও করা হয়েছে সেনা সদস্যদের সঙ্গে, এনসিপি নেতাদের বা আরও এই পন্থী নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষও হয়েছে, সেনা সদস্যদের কেউ কেউ আহতও হয়েছিলেন। শুধুমাত্র বিএনপি বলে আসছিল যে না, এইভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক জটিলতা দেখা দেবে। যাই হোক, এখন সেই বিএনপি যদি রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে যায়, সেক্ষেত্রে কি এনসিপি বা জামাতে ইসলামীর বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে? তখন বিএনপি তো বলবে যে এই রাষ্ট্রপতি তাহলে 6 মাস 8 মাস কন্টিনিউ করবে, তোমরা কি চাও যে তারা 6 মাস বা 8 মাস কন্টিনিউ করুক? তিনি অতএব গ্যারাকলে পড়ে যাচ্ছে এনসিপি এবং জামাত। কি হয় সেটি আমাদের দেখার বিষয়। এদিকে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে নানান গুঞ্জন চলছে। তিনি দেশে আছেন নাকি এরই মধ্যে দেশ ছেড়েছেন, তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন কিনা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও বিভিন্নভাবে রাষ্ট্রপতি পদে শোনা যাচ্ছে। একটা গুঞ্জন তো শুরু হয়েছে, বিশেষ করে বিএনপির সরকারে মন্ত্রিসভায় ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের তুমুল বিতর্কিত যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের স্থান পাওয়া, সেটিকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে রাষ্ট্রপতির পদেও সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস আসতে যাচ্ছেন। আসলে কি তেমন কিছু ঘটবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি তারা যেই ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করছে যে নতুন সরকার শপথ নেওয়ার প্রাক্কালে ডক্টর ইউনূসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা কল্পনা চলছে। নতুন সরকার চাইলে তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরে কোনো পদে থাকতে পারেন বা তাকে রাষ্ট্রপতি পদেও রাখতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের বিভিন্ন গুঞ্জনের সূত্র ধরে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগের পর এই ব্যাপারটি আরো জোরদার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অন্যান্য সূত্রে জানা যাচ্ছে যে তিনি বাংলাদেশে কয়েক সপ্তাহ থাকার পর প্যারিস চলে যাবেন। তাই অনেক বিশ্লেষকের মতে তিনি বঙ্গভবনে যাচ্ছেন নাকি প্যারিসে উড়াল দিচ্ছেন সেটা সময় বলে দেবে। এটি এনডিটিভির বক্তব্য। বা এনডিটিভিতে তারেক রহমানের মানে আমাদের নতুন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক যিনি উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্ভবত হুমায়ুন কবির, তিনি বলছেন যে ডক্টর ইউনূস সহ কাউকে নির্দিষ্ট, তার বক্তব্যের মধ্যে একটু ঘোলাটে ভাব আছে। তিনি বলছেন ডক্টর ইউনূস সহ কাউকে নিয়ে নির্দিষ্ট কোনো পদ চূড়ান্ত করা হয়নি। তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন এবং দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করতে চান। সেই পরিসরে ডক্টর ইউনূসের সঙ্গেও কথা হতে পারে, তবে কোনো নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আলোচনা হয়নি। হুমায়ুন কবির আরো বলছেন, রাজনীতিতে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। দেশের স্বার্থে দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাজে লাগাতে আগ্রহী তারেক রহমান। উন্নয়ন ভাবনাকে দলীয় সীমার বাইরে নিয়ে যাওয়ার পক্ষেও তিনি। তার এই বক্তব্যটি বেশ খটকা জায়গায়। তিনি বলছেন ওই ধরনের কোনো আলোচনা হয়নি, আবার বলছেন আকার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে তারেক রহমানের যে মানসিকতা তাতে যে কাউকে তিনি এই পদে আনতে পারেন। যদি তাই হয় আসলে আমরা বিস্মিত হব না, বিস্মিত হওয়ার কিছু থাকে না। তবে আমার ব্যক্তিগত যে ধারণা তারেক রহমান সম্ভবত এই ভুলটি করবেন না। যদি অনেকের যে নানান ধরনের কথাবার্তা গুঞ্জন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা হয়ে থাকে, কোনো চুক্তি হয়ে থাকে, অথবা কোনো ধরনের ওয়ার্ড তিনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে হলে হতেও পারে। তবে সর্বসাকুল্যে আমার মনে হয় না তারেক রহমান এই ভুলটি করবেন। যাও, এখন রাষ্ট্রপতির নিয়োগের যে প্রক্রিয়া সেটি নিয়ে একটা খেলা জমে উঠবে এনসিপি, জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে। এটি বেশ আমরা
ঢের বুঝতে পারছি। আমাদের বিদায় নেয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, পৃথিবীতে তার অনেক নাম ডাক। এই সামাজিক ব্যবসা, যেটাকে আমরা গ্রামীণ ব্যাংকের লোন নেওয়া, সুদ দেওয়া, এটাকে বুঝি। বাংলাদেশে বহুকাল ধরে প্রফেসর ইউনূসের একটা সমালোচনা ছিল এবং ওয়াজে আমরা প্রতিনিয়ত শুনেছিলাম সুদখোর ইউনূস এভাবে বলতে। কিন্তু তার শাসনামলের 1.5 বছরে ওয়াজে এই ধরনের কথা আর শোনা যায়নি। ওয়াজিরাও নিজেদের সুযোগ সন্ধানী হিসেবে প্রমাণিত করতে এই ধরনের ওয়াজ করেননি, বরং প্রফেসর ইউনূসের দীর্ঘমেয়াদী ক্ষমতা কামনা করেছেন, নির্বাচন যেন না হয় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। প্রফেসর ইউনূসের একটা কমন বাণী ছিল, সেটা হচ্ছে দারিদ্র্যকে তিনি জাদুঘরে পাঠাবেন। দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে চাওয়া প্রফেসর ইউনূসই দেখা গেল বাংলাদেশে চরম দারিদ্রতা বাড়িয়ে তিনি দেশ থেকে বিদায় হলেন। দেশ থেকে মানে দায়িত্ব থেকে। দেশ থেকে তিনি এখনো গিয়েছেন কিনা সেটা নিশ্চিত নয়। গণমাধ্যম বলছে যে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো তো অনেক দূরের কথা, তার আমলেই বাংলাদেশে ইতিহাসের সব থেকে বেশি দরিদ্রের সংখ্যা বেড়েছে। চলুন এই ভয়াবহ তথ্যটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করে যে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের দরিদ্র সংখ্যা কিভাবে বাড়িয়ে দিলেন। থাকবেন দর্শক। বলছিলাম দারিদ্র্যকে জাদুঘরে আর তার পাঠানো হলো না, কারণ বাংলাদেশ প্রমাণ রেখে গেলেন তিনি এই দেশে যে তিনি দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর যে মেটিকুলাস কথাবার্তা বলেছিলেন, সেই মেটিকুলাস কথাবার্তার পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল যে এই দেশের মানুষকে দারিদ্র্য সীমার নিচে নিয়ে যেতে হবে, যেন তার ওই গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসাটা আরও বেশি বাড়ানো যায়, যেন অধিক সুদে এই সকল দরিদ্র লোকদের লোন দেয়া যায়, তারপরে লোন পরিশোধ করতে না পারলে তার ঘর বাড়ি থেকে গরু ছাগল বের করে নিয়ে আসা যায়। সেটাই কি মূল উদ্দেশ্য ছিল? সেটাই কি মেটিকুলাস ডিজাইন ছিল? কি বলছে গণমাধ্যম কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের। সেখানে বলা হচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই দারিদ্র্য বিমোচনের একটা দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি। বাস্তবতা হচ্ছে সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি। তার আমলে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 30 লক্ষ মানুষ। চিন্তা করা যায়, 30 লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেন তিনি। ঠিকভাবে দায়িত্ব সামাল দিতে নিজের পছন্দ মতো উপদেষ্টা এবং সহকারীদের নিয়োগ দেন। উপরন্তু বিএনপি, জামাত, এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন তার প্রতি ছিল, যে কারণে ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ, ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ তৈরি হয়েছিল তার। কিন্তু তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হয়েছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বায়েস তিনি বলেছেন, তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়াবে, অথচ তার সময়ে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যবসা বাণিজ্যের অবস্থা আস্থার সংকট ছিল, শিল্প কারখানাগুলোর উৎপাদন নিম্নমুখী ছিল, না ছিল কোনো নতুন উদ্যোগ, না এসেছে দেশি বিদেশি কোনো বিনিয়োগ। অথচ বিনিয়োগের জন্য একজন আশিক চৌধুরীকে তিনি টেনে নিয়ে এসেছিলেন সিঙ্গাপুর থেকে। উল্টো দেশে বেকারত্ব ও গরিবের সংখ্যা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংকের হিসাবে 30 লাখ নতুন মানুষ দরিদ্র হয়েছে। এটা বিশ্ব ব্যাংক বলছে, এটা বাংলাদেশের রিপোর্ট না। ব্যক্তিখাতের গড় বিনিয়োগ 4 দশকের মধ্যে সর্বনিম্ন। 2024 সালের জুন পর্যন্ত
বেসরকারি খাতের গড় বিনিয়োগ ছিল জিডিপির 24%। 2025 সালের জুনে তা 22% নেমে আসে। বেসরকারি খাতের বিনিয়োগ এক বছরে প্রায় 1.5% পতনের ঘটনাটি ছিল গত 4 দশকের মধ্যে নজিরবিহীন। গত 40 বছরে এরকম ঘটনা আর কখনো ঘটেনি, এত ভয়াবহ বিপর্যয় হয়নি। 10 বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি এসেছে। শুধু যে বেসরকারি বিনিয়োগ কমেছে তা নয়, সরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়ন ছিল গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। খেলাফি ঋণের হার ছিল সর্বোচ্চ। 2025 সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকগুলোর খেলাফি ঋণের স্থিতি 6,44,515 কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণ ঋণের 35.73%। আগের বছরের ডিসেম্বরেও বিতরণকৃত ঋণের 20.2% খেলাপি ঋণ ছিল। এর মধ্যে ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন। এই যে বাস্তবতা বলছে, খেলাপি ঋণ নিয়ে আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেল কথা বলবো। এই যে দারিদ্র্যের সংখ্যা বাড়া, আমরা দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে শুধুমাত্র মবের রাজত্ব কায়েমের জন্য শত শত কারখানা বন্ধ হয়েছে। গার্মেন্টস কারখানাই বন্ধ হয়েছে 250-র বেশি গার্মেন্টস কারখানা যেখানে বন্ধ হয়েছে, সেই দেশে লক্ষ লক্ষ বেকার হয়েছে এবং বিশ্বব্যাংক বলছে 30 লক্ষ নতুন দরিদ্র মানুষের সংখ্যা তৈরি হয়েছে। অথচ তিনি দারিদ্র্যকে জাদুঘরে পাঠাতে চেয়েছিলেন। মুখের বুলিতে খই ফুটিয়েছেন তিনি, অনেক বড় বড় বুলি দিয়েছেন, বিশাল বিশাল বুলি দিয়েছেন, কারণ তিনি কথা বলতে পারেন ভালো, কথার জাদুকর তিনি। কথাই সব কিছু করে ফেলেন, কাজে একেবারে ফাঁকা, সব কিছু ফাঁকা আওয়াজ মনে হয়। কাজের বেলায় কথার 1%ও কার্যকর হওয়ার কোনো ঘটনা আমরা দেখিনি। তিনি বলেছেন পৃথিবীর সবাই তার কাছে আসবে, বাংলাদেশ কারো কাছে যাবে না। পৃথিবীর সবাই তার কাছে তো আসেইনি, বাংলাদেশের কথাও কেউ রাখেনি। পররাষ্ট্রনীতিতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। বিনিয়োগে 0%-এ নামিয়ে এনেছেন। বলা হয় তার আমলে বিনিয়োগ কমেছে 75 থেকে 85%। বিদেশি বিনিয়োগ তো আসেইনি, দেশি বিনিয়োগও কমেছে ভয়াবহ হারে। এরকম অবস্থার মধ্যে তিনি শুধু সাফল্যের বাণী শুনিয়ে গেছেন, আর মুখে শুধু সংস্কার, বিচার, এই ব্যাপারগুলো মুখে খই ফুটিয়েছেন। কিন্তু যে সংস্কারের কথা তিনি বলেছেন, যে সংস্কার করেছেন, খাতা কলমে করেছেন, কিন্তু সেই সংস্কার তার সরকারই মানেনি। সংস্কারের কোনো পদক্ষেপ তার সরকার মানেনি। এই যে ব্যাপারগুলো, এই যে চরম ব্যর্থতা, এই চরম ব্যর্থতাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এই ব্যর্থতার পুরস্কার হিসেবে তার কি পাওয়া উচিত? বিনিময়ে তিনি দেশকে বিপদে ফেলে বিনিময়ে তিনি নিজের আখের গুছিয়ে নিয়েছেন। 666 কোটি টাকার কর মওকুফ করেছেন। তার নিজের নামে থাকা একাধিক মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে মামলা বাতিল করে নিয়েছেন। তিনি গ্রামীণের বহু কোম্পানির লাইসেন্স দিয়েছেন। গ্রামীণ ফোনকে টেন্ডারবিহীন বিশেষ তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন, গ্রামীণের নামে কি করেননি তিনি? গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির মানব পাচারের নতুন ব্যবসার ফাঁদ পেতেছেন। সব মিলিয়ে তিনি যা করেছেন, গ্রামীণ ব্যাংকের ভয়াবহভাবে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে 10%-এ নামিয়ে এনেছেন। সব মিলিয়ে গ্রামীণের জন্য যা করা দরকার করেছেন। অনেকে বলেন যে তাকে এই পদে আসতে যে পরিমাণ বিনিয়োগ করতে হয়েছে, সেই বিনিয়োগটা তিনি সুদে আসলে বহু গুণ বাড়িয়ে ওসুল করে নিয়েছেন। ওসুল করে নিয়ে তিনি বিদায় নিয়েছেন এবং তিনি এক ধরনের আগেই বিদায় নিলেন এই কারণে যে আরও কিছুদিন থাকলে তিনি চরমভাবে বিপদে পড়ে যেতে পারতেন। সেই কারণে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা, ভিক্ষা চাই না কুকুর সামলা এরকম অবস্থা হয়েছে তার। এবং সেই অবস্থার কারণে তিনি 1.5 বছরে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। নির্বাচন দিয়ে তিনি তার সেফ এক্সিট খুঁজে নিয়েছেন। এই হচ্ছে বাস্তবতা তার। দর্শক, আপনি কিভাবে মূল্যায়ন করছেন এটাকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।